সো রেকর্ডিং অন করে দিয়েছি। স্যার ইএক্সিটা ফাইলটা নামানো যাচ্ছে না স্যার। exe ফাইলটা নামানো যাচ্ছে না। ফার্স্ট ল্যাব সেকেন্ড ল্যাব এই দুটো ল্যাবের জন্য আপনাদের exe ফাইলটা লাগবে না। সো আমি নতুন একটা ডাউনলোড লিংক প্রোভাইড করব যেখান থেকে আপনারা exe ফাইলটা নামাতে পারবেন, বা আপনারা নিজেরাও গুগল করে mu8086 ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, আর আমিও একটা নতুন লিংক প্রোভাইড করব যাতে আপনারা ফাইলটা ইনস্টল করতে পারেন। মেইনলি আমি 5টা সেকশন নিচ্ছি, সো এই ল্যাবের শেষে আমি চেষ্টা করব লিংকটা প্রোভাইড করার। 5টা সেকশনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিচ্ছি এই সেমিস্টারে, যেহেতু এটা একটা সেকশনের জন্য আলাদা আলাদা করে ল্যাবটা হয়। সো তাহলে ক্লাসটা শুরু করি। আপনারা দেখবেন এখানে অলরেডি অ্যাসাইনমেন্ট 1টা আপলোড করা আছে। সেটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনাদের একটা প্রি রেকর্ডেড ভিডিও দেওয়া আছে। তাসিন আজিজ মিস, যিনি এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এন্ড আমি এই দুইজন মিলে আমরা আপনাদের এই ল্যাবটা নিব। এন্ড মিস দেখেন আগে থেকেই ওনার প্রি রেকর্ডেড ভিডিওটা ল্যাব 1 এর আপলোড করে রেখেছে। সো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। সো ভিডিওটা দেখবেন। আপনাদের একটা রেফারেন্স বুক আছে। সো এই বইয়ে আপনারা আমরা যে লেকচারগুলো প্রোভাইড করব সেগুলো এই বইয়ের বেসড অন দিস বুক। সো আপনারা অবশ্যই বই ফলো করবেন। আমি আপনাদের মাঝে মাঝে বই থেকে খুলে কিছু জিনিস দেখিয়ে দিব। সো অবশ্যই বই পড়লে আপনারা বেশি শিখতে পারবেন। একটা স্যাম্পল অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেখাবো যাতে আপনাদের ক্লিয়ার হয়। সো এই পার্টটা আগে ক্লিয়ার করি। মেইনলি এটা আপনাদের ল্যাবই হচ্ছে এই উইকের লাস্ট ল্যাব। সো এই অন্যান্য ল্যাবে অনেকে ক্লিয়ার হতে পারেনি যে এই স্যাম্পল অ্যাসাইনমেন্টটা কিভাবে ওরা সাবমিট করবে। ঠিক আছে, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এখানে ওপেন উইথ ডক দিয়েই আপনি ইজিলি এটা এডিট করতে পারবেন এই ফাইলটা। ঠিক আছে, এই ফাইলটা আপনি জাস্ট কভার পেজটা এডিট করবেন, বাকি কিছু আপনি ইউজ করবেন না। শুধু কভার পেজটা আপনারা এডিট করবেন আপনাদের ইনফরমেশন দিয়ে। ডেট অফ পারফরম্যান্স হলো নেক্সট ক্লাস। সো আপনাদের যেহেতু 24 তারিখ ক্লাস, নেক্সট ক্লাস আপনাদের হচ্ছে 1 তারিখ। সো ডেট অফ পারফরম্যান্স 1 তারিখ। আপনারা যদি আগে সাবমিট করেন 1 তারিখে তাহলে আগে ডেট অফ সাবমিশন হবে, যদি 1 তারিখে সাবমিট করেন তাহলে দুইটাই 1 তারিখ হবে। ডেট অফ পারফরম্যান্স 1 তারিখ আপনাদের জন্য। এখন কোশ্চেন আসতে পারে যে কিভাবে সাবমিট করব। সাবমিশনে, অ্যাসাইনমেন্ট সাবমিশনে কখনো আমরা কম্পিউটার টাইপ ভাবে সাবমিট করব না, সব সময় হাতে লিখে সাবমিট করব। সো আপনারা একটা एग्जांपल দেখতে পারেন। যদি আমি একটা ছোট एग्जांपल দেখাই, যদি ব্রড কোশ্চেন হয় তাহলে আপনারা লিখে সাবমিট করব। যদি আপনাদের কোড সাবমিট করা লাগে তাও কোড আমরা কোড ফাইল তো সাবমিট করবই, সাথে লিখেও আমার সাবমিট করতে হবে। সো একটা एग्जांपल আপনারা এখানে দেখতে পারবেন।
এরকম একটা অ্যাসাইনমেন্ট যেটা মনে করেন ফার্স্ট পেজ আপনারা এই ফরম্যাটটা ফলো করেছেন, এন্ড সেকেন্ড পেজ এটা হবে হাতে লেখায়, ঠিক আছে? যা অ্যানসার করবেন কোশ্চেনটা হাতে লিখবেন, অ্যানসারটাও হাতে লিখবেন। সো আপনারা কি ক্লিয়ার কিভাবে লিখতে হবে? স্যার প্রথম পেজটা কি আমরা কম্পিউটার কপি করতে পারবো? হ্যাঁ, প্রথম পেজটা আপনারা এটা এই পিডিএফটা আপনারা কম্পিউটার থেকে নিতে পারবেন, এন্ড সেকেন্ড পেজ আপনাদের ক্যাম স্ক্যানার বা যে অ্যাপ দিয়ে আপনি পিডিএফ বানাবেন সেটা থেকে নেবেন। এন্ড দুইটা পিডিএফ আপনি পিডিএফ জয়েনার ইউজ করে জয়েন করতে পারেন বা আপনি যেভাবে সাবমিট করতে চান, কিন্তু অবশ্যই প্রথম পেজ এইটাই প্রথম পেজ হতে হবে, এন্ড সেকেন্ড পেজ অবশ্যই হাতে লেখা হতে হবে, কোনো রকম কম্পিউটার টাইপ কিছু থাকবে না। বুঝা গেছে? স্যার প্রথম পেজটাকে হাতে লেখা থাকলে সমস্যা হবে? এই টাইপই থাকলো। প্রথম পেজ হাতে লেখা থাকলে আপনি প্রিন্ট করে দেন হাতে লিখতে পারেন, বাট প্রথম পেজ হাতে লেখা থাকলে একটু সমস্যা। আপনি যে কোনো একটা ফ্রেন্ডকে আস্ক করে দিতে বলতে পারেন যে এইটা আপনাদের এডিট করে দিতে, এটাও পসিবল যদি আপনার কাছে কম্পিউটার না থাকে। কিন্তু আপনার তো অ্যাসেম্বলি কোড করতে অবশ্যই কম্পিউটার দরকার, মানে অ্যাসেম্বলি কোড কিভাবে করবেন? আপনি দুইটা পিডিএফ বানালে পিডিএফ জয়েনার দিয়ে আপনি দুইটা মার্জ করে নিতে পারবেন। এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সফটওয়্যারটা আমি আপডেট করে দিব, এটা যেহেতু চলতেছে না। সো রিসোর্স নিয়ে ক্লিয়ার। এখন আমরা ল্যাবটা কিভাবে কন্ডাক্ট করা হবে এটা নিয়ে আসি। সো আমার কথা যদি কখনো আনক্লিয়ার শোনা যায়, যদি ইন্টারনেট প্রবলেম করে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমার হটস্পট ইউজ করে ইন্টারনেটটা চেঞ্জ করে নেব যাতে প্রবলেম না হয়। কখনো যদি দেখেন ল্যাগ করতেছে, কথা আস্তে শোনা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, সাথে সাথে জানাবেন। সো আপনাদের টোটাল এটা যেহেতু 1.5 ক্রেডিট ল্যাব, আপনাদের টোটাল 14টা ক্লাসের মতো হবে। এর মধ্যে একটা থাকবে ফাইনাল এক্সাম, একটা থাকবে মিড টার্ম এক্সাম। সো 5 নাম্বার ক্লাস শেষ করে 6 নাম্বার ক্লাসে আপনাদের মিড টার্ম এক্সাম। এখন প্রত্যেক ক্লাসে কি কভার করা হবে এটা টপিক গুলো লেখা আছে। সো আজকের ক্লাসে মাইক্রো কম্পিউটার সিস্টেমস পড়ানো হবে। নেক্সট ডে দেখেন এখানে অ্যাটেন্ডেন্স আপনাদের 20 মার্ক। সো আমরা ক্লাসে অ্যাটেন্ডেন্স নিব। আপনাদের অনলাইন এন্ড অফলাইন থাকবে। সো অফলাইন হলো আপনাদের 15 মার্কস, অনলাইন হলো আপনাদের 25 মার্কস, আর আপনাদের মিড থাকবে 20 মার্কস, ফাইনাল থাকবে 20 মার্কস। সো আচ্ছা তো একটা জিনিস যেটা হয় আপনাদের মিড টার্মটা আপনারা সিরিয়াসলি নেন না, মিড টার্মে রেজাল্টটা খারাপ হয়, সো আলটিমেটলি আপনাদের গ্রেডটা কমে যায়, কারণ আপনারা বুঝেন না যে এখানে মিড টার্মে 20 মার্কস আছে। সো অবশ্যই মিড টার্ম পর্যন্ত মানে আপনারা সিরিয়াস থাকবেন, ফাইনালেও সিরিয়াস থাকবেন। সো মানে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে ক্লিয়ার? জি স্যার। সো
এই অনলাইন অফলাইন কিভাবে নেওয়া হবে এটা হলো এখন আপনাদের বুঝাই। সো এই যে অ্যাসাইনমেন্ট 1 আছে না, অ্যাসাইনমেন্ট 1 এর আপনি তো কভার পেজ ইউজ করবেন, ফার্স্ট পেজ, এন্ড বাকি যে পেজটা ওটা আপনারা হাতে লিখবেন। সো এই দুইটা অ্যানসার আপনারা হাতে লিখবেন। এখানে একটা ডায়াগ্রাম ড্র করতে বলা আছে আর এখানে একটা কোশ্চেনের অ্যানসার বলা আছে। এই অ্যানসারটা আপনারা লেকচারটা দেখলে পারবেন, এন্ড আমিও এক্সপ্লেইন করব লাইভ ক্লাসে। সো মেইনলি আপনাদের প্রত্যেক উইকে আপনাদের একটা প্রি রেকর্ডেড ভিডিও প্রোভাইড করার চেষ্টা করা হবে, এন্ড লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাসে আমি মেইনলি অ্যাসাইনমেন্ট রিলেটেড টপিক এন্ড লেকচারটা হালকা ডিসক্রাইব করব যাতে আপনারা জিসটা বুঝতে পারেন, কিন্তু অবশ্যই আপনাদের লেকচারটাও দেখে নিতে হবে। আজকে যে লেকচারটা দেওয়া হলো লেকচার 1, ওয়েট করেন, লেকচার 1 আজকে যে লেকচারটা দেওয়া হলো ক্লাস 1 এ লেকচার 1 দেওয়া হলো। ক্লাস 2 তে আপনি এই লেকচার 1 এর অ্যাসাইনমেন্ট 1টা সাবমিট করবেন ক্লাস 2 শুরু হওয়ার আগে। মানে আপনাদের যেহেতু 10:30টায় ক্লাস শুরু হয়, আপনারা নেক্সট বৃহস্পতিবার 10:30টার আগে অ্যাসাইনমেন্ট 1টা সাবমিট করবেন, এন্ড এইটাই হবে আপনাদের অফলাইন। তো আপনারা যদি অ্যাসাইনমেন্ট ঠিকমতো করে থাকেন আপনারা অফলাইনে মার্কস পেয়ে যাচ্ছেন। এখন ক্লাসেই কিন্তু আমি অফলাইনটা চেক করব। ক্লাসে ক্লাস 2 তে আমি লাইভ ক্লাস নিব, লাইভ ক্লাস 2 আগে লাইভ ক্লাস 2 নিব। আজকে যেমন আমি লাইভ ক্লাস 1 নিচ্ছি। লাইভ ক্লাস 2 নিব, দেন আমি অ্যাসাইনমেন্টটা চেক করব। অ্যাসাইনমেন্টটা চেক করব কিভাবে, আপনাদের স্ক্রিন শেয়ার করতে বলবো। আপনি স্ক্রিন শেয়ার করে আপনার অ্যাসাইনমেন্টটা আমাকে দেখাবেন। যখন আপনি স্ক্রিন শেয়ার করে অ্যাসাইনমেন্ট দেখাচ্ছেন তখন আমি একটা ভাইভা নিব, আর এই ভাইভাই হচ্ছে আপনাদের অনলাইন। ভাইভাটা কিসের উপর? ভাইভাটা হবে লেকচার 1 প্লাস লাইভ ক্লাস 1, মানে লেকচার 1 লাইভ ক্লাস 1 সেম টপিকেই নেওয়া হবে, সো আপনারা দুইটাই দেখবেন। প্লাস আপনাদের আমি অ্যাসাইনমেন্ট রিলেটেডও কোশ্চেন করতে পারি, সো প্লাস অ্যাসাইনমেন্ট। আমি একটা বা দুইটা কোশ্চেন করব, যদি আপনারা পারেন তাহলে আপনারা ওই দিনের জন্য ভাইভা মার্কসটা পাচ্ছেন। তো প্রত্যেক দিনের ভাইভা মার্কস এরকম ডিস্ট্রিবিউট হতে পারে যে যেহেতু আমাদের 11টা ল্যাব, মানে 11টা লেকচার, তো আপনারা প্রত্যেক ল্যাবে এক্সপেক্ট করতে পারেন 2.3 সামথিং মার্কস থাকবে প্রত্যেকটা ভাইভার জন্য, এন্ড প্রত্যেকটা অফলাইনে আপনাদের 15 ডিভাইডেড বাই 11 1.2 করে মার্কস থাকতেছে। তো আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার স্যার আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব, ওটার উপর একটা ভাইবা হবে, ওটাই আমাদের অনলাইন, আর অ্যাসাইনমেন্টটা হলো অফলাইন। অ্যাসাইনমেন্টটা হচ্ছে অফলাইন, এন্ড এটা ক্লাসেই নেওয়া হবে, প্রত্যেক ক্লাসেই। তাহলে প্রত্যেক ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, প্রত্যেক ক্লাসে আপনাদের ভাইভা নেওয়া হবে। স্যার অনলাইনেও কি ভাইবা থাকবে? এই ভাইভাটাই অনলাইন, এটাই অনলাইন। ও, স্যার আবার অনলাইনে যে 25 মার্ক এক্সট্রা অ্যালোকেট করা সেটা বলতেছি। না না, লাস্টে আপনাদের মিডেরটা একটা ভাইভা থাকবে, মিডে ভাইভা থাকবে, ফাইনালে ভাইভা থাকবে, বাট ওটা তো মিডের 20 মার্কস এর মধ্যে আর ফাইনালের 20 মার্কস এর মধ্যে। বাট অনলাইনটা আসলে হচ্ছে অ্যাসাইনমেন্টের ভাইভাটা, বুঝতে পেরেছেন? জি স্যার। অ্যাসাইনমেন্টের ভাইভাটা বা লেকচারের ভাইভাটাই হচ্ছে আপনাদের অনলাইন ভাইভা। স্যার মিডের উপরও ভাইবা আছে না? হ্যাঁ,
মিডে আপনারা কোড সাবমিট করবেন, দেন আপনাদের একটা ভাইবা দেওয়া লাগবে। মিডে স্যার আমরা অ্যাসাইনমেন্ট টাইপের মিডে সাবমিট করব এরকম? মিডে তো আপনাদের আমি চেষ্টা করব ক্লাসরুমেই যেরকম অ্যাসাইনমেন্ট সাবমিট করার ওরকম, কিন্তু সেটা টাইম হবে খুবই কম, মনে করেন 30 মিনিট এক্সাম। আচ্ছা স্যার, এটা এক্সাম টাইপের হবে, ওইটার পরে আবার ভাইবা হবে? হ্যাঁ। আচ্ছা স্যার। স্যার ভাই কি টাইপের কোশ্চেন করা হতে পারে, মানে কোড রিলেটেড আর কোন থিওরি রিলেটেড? থিওরি রিলেটেড কোশ্চেন করা হতে পারে, যেমন মনে করেন আজকে হচ্ছে আমরা নাম্বার সিস্টেম না, আমরা হচ্ছে কম্পিউটার কিভাবে ক্যালকুলেট করতে পারে, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছুটা জানবো। সো দাঁড়ান আমি লেকচারটা খুলি, কিছু এক্সাম্পল আপনাদের দিতে পারি। তো আজকে যে যদি আমি আপনাদের এই লেকচার গো থ্রু করি, সো এটা দেখেন কম্পোনেন্টস অফ আ মাইক্রো কম্পিউটার সিস্টেম। সো আমি যদি বলি মাইক্রো কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্ট কয়টি এবং কি কি, আপনি বলবেন মেমোরি, সিপিইউ, আইও পোর্ট, এরকম একটা কোশ্চেন হতে পারে। বা একটা ওয়ার্ড হলো 16 বিট, আমি কোশ্চেন করতে পারি একটা ওয়ার্ড সমান কত বিট, এরকম ভাইবা কোশ্চেন। মানে খুবই সিম্পল কোশ্চেন, কিন্তু আপনারা যদি লেকচারটা ফলো করেন তাহলে আপনারা পারবেন। যে আমি আপনাদের র‍্যাম আর রম এর ডিফারেন্স জিজ্ঞেস করতে পারি, বাস কি এটা জিজ্ঞেস করতে পারি, এরকম ক্যাশ কি, বুঝেছেন? আর স্যার কোড থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে? কোর্স কোড থেকে আর কি, যদি কোনো কোড লিখতে দেন। কোড থেকে কোশ্চেন হতে পারে, আপনি মনে করেন আপনাকে ফর লুপ দিয়ে ফিবোনাচি সিরিজ ইমপ্লিমেন্ট করতে বলেছি, হ্যাঁ, সো আমি আপনাকে লজিকটা এক্সপ্লেন করতে বললাম যে আপনি কোন লজিকে করেছেন, এন্ড এই যে এই কথাটা বলতেছেন যে আপনি আগের নাম্বারের সাথে পরের নাম্বারটা অ্যাড করতেছেন ফিবোনাচি সিরিজে, মানে মনে করেন আপনি ফিবোনাচি সিরিজ কোড করেছেন, এখন 1 1 2 3 5, এখন আমি আপনাকে বলতে পারি যে আপনি যে এই আগের নাম্বারের সাথে পরের নাম্বার যোগ করেছেন, এই লজিকটা কি, এন্ড এই লজিকটা আপনার কোডের কোন পার্টে হয়েছে এটা একটু আমাকে এক্সপ্লেইন করেন। কারণ আপনি যদি কোডটা নিজে করে থাকেন তাহলে আপনি অবশ্যই এটা এক্সপ্লেইন করতে পারবেন। এটাই এটাই কোড রিলেটেড আমি একটা কোশ্চেন করতে পারি। মানে আপনি কোডে কি করেছেন, কোথায় করেছেন, এটা হলো কোডের কোশ্চেন। জি স্যার, বুঝতে পারছি। আমরা আগে অ্যাসাইনমেন্টটা দেখে নিই। মেইনলি আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা সুন্দর করে এক্সপ্লেইন করে দিব, কারণ আপনাদের প্রি রেকর্ডেড ভিডিও তো দেওয়াই থাকবে। তো অ্যাসাইনমেন্টে দেখেন আপনাদের বলেছে কি একটা 8086 মাইক্রোপ্রসেসরের ডায়াগ্রামটা আঁকতে, এটা আপনাদের বলেছে। সো আমরা লেকচারটা যখন গো থ্রু করব আমরা দেখতে পারবো এই ডায়াগ্রামটা কি রকম, আপনারা জাস্ট হাতে আঁকবেন। সেকেন্ড যেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা বলেছে মুভস আ কপি অফ দ্য কন্টেন্টস অফ এক্স রেজিস্টার টু আ মেমোরি ওয়ার্ড, মানে একটা মেমোরি লোকেশনে একটা রেজিস্টারের ভ্যালু মুভ হচ্ছে। যেটা যদি কোড লিখি আপনারা এখন এটা বুঝবেন না, বাট আজকের লেকচার যদি আমি গো থ্রু করি তখন আপনারা বুঝবেন।
এটা একটা মেমোরি লোকেশন, ঠিক আছে? এই 200 নাম্বার লোকেশনে কিভাবে এক্স এর ভ্যালু যাচ্ছে এবং যাওয়ার সময় এই ফেথ সাইকেলে কি হচ্ছে, এক্সিকিউশন সাইকেলে কি হচ্ছে, এটা হলো কোয়েশ্চেন, ঠিক আছে? মানে এই কোডটা যদি রান হয় তাহলে ফেথ সাইকেলে কি হচ্ছে, এক্সিকিউশন সাইকেলে কি হচ্ছে, এটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন। সো তাহলে আমরা আজকে লেকচারটা শুরু করি। লেকচারটা শুরু করার আগে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তো আপনাদের 51 থেকে 75 এরা হচ্ছে ল্যাবে, রাইট? জি স্যার। আর এখানে কি কেউ আছে যারা মিসিং এখানে, মানে কেউ, মানে এমন কেউ আছে যার নাম এখানে নেই? স্যার 40। 40। স্যার 141টা তো বাদ যাবে। 141 কে মানে বাদ দিব। জি স্যার। আর কেউ কি আছে যে যার নাম এখানে নেই? জি স্যার 1801040440। একটু মেসেজে লিখে দেন তার নাম। স্যার 64 ও বাদ যাবে। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন।
61 কি আছেন? নাম্বার 61 জি স্যার 61 আছে স্যার। জি স্যার 61 স্যার 61 হ্যাঁ 61 আছে। অ্যাটেন্ডেন্স তো নাও শেষ। এখন আমি আপনাদের ক্লাস লেকচারটা কন্ডাক্ট করব। এটা হলো আউটলাইন। আপনারা মেইনলি একটা মাইক্রো কম্পিউটার সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে জানবেন, একটা ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউট হয়, কি কি আইও ডিভাইসেস আছে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস নিয়ে জানবেন। ফার্স্ট কথা হচ্ছে মাইক্রো কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট তিনটা, যেটা হচ্ছে মেমোরি, সিপিইউ এন্ড আইও পোর্ট। এন্ড আপনি যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে একটা মাইক্রো প্রসেসর ভার্সেস একটা মাইক্রো কন্ট্রোলার, তো এই দুইটার পার্থক্য কি? সো মাইক্রো প্রসেসর হচ্ছে যেটা শুধু সিপিইউটা থাকবে, মানে শুধু প্রসেসরটাই হলো মাইক্রো প্রসেসর। কিন্তু যদি একটা ডিভাইসের সিপিইউ থাকে প্লাস মেমোরি থাকে প্লাস আইও থাকে, মানে তিনটা জিনিসই থাকে, সেটাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলবো। যেমন আরডুইনো একটা মাইক্রো কন্ট্রোলার, বাট ইন্টেল i7 এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর। সো ইন্টেল i7 এটা তো অনেক মানে রিসেন্ট একটা প্রসেসর, কিন্তু পুরনো যুগের প্রসেসর নিয়ে আমরা শিখবো, যেটা হচ্ছে 8086। এটা হলো ফার্স্ট জেনারেশন মাইক্রো প্রসেসর আপনারা বলতে পারেন, এন্ড পরবর্তীতে যেগুলো আসছে সেগুলোকে সেকেন্ড জেনারেশন বলতে পারেন। সো আমরা এই মাইক্রো প্রসেসরটার ডিটেইলস নিয়ে জানবো, এটা কিভাবে এই মাইক্রো প্রসেসরটার অর্গানাইজেশন এন্ড এই মাইক্রো প্রসেসর দিয়ে কিভাবে কোড করে কাজ করা যায়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড করে কাজ করা যায়। এই কোর্সটা হচ্ছে আপনাদের কম্পিউটার আর্কিটেকচার যে কোর্সটা আছে ওই কোর্সটার কমপ্লিমেন্টারি ল্যাব। সো ওই কোর্সে আপনারা মেইন থিওরিটা পাবেন, এন্ড এই কোর্সে আপনারা ল্যাব নিয়ে শিখতে পারবেন। সো আপনাদের কম্পিউটার আর্কিটেকচার কি শাবনাম মিস নিচ্ছে? জি স্যার। সো আপনারা থিওরি এন্ড ল্যাব রিলেট করতে পারবেন যদি আপনি ঠিকভাবে করেন। ঠিক আছে, একটা ফিগার দিয়ে দেখালে জিনিসটা বুঝতে ইজি হবে। যে যদি আপনারা দেখেন এখানে একটা মাইক্রো কন্ট্রোলার ভার্সেস মাইক্রো প্রসেসর, এই যে মাইক্রো প্রসেসরটা এটা শুধু আপনার মাদারবোর্ডে কানেক্ট হবে, বা এটা প্রসেসর, এই চিপটায় শুধু প্রসেসর আছে এবং অন্য কিছু নেই। কিন্তু মাইক্রো কন্ট্রোলার দেখেন এটার ভিতরে হয়তো ইন্টারনাল একটা র্যাম আছে, সো মেমোরি, এন্ড এটা দেখেন আইও ডিভাইস কানেক্ট করতে পারবেন আপনার এই পোর্টগুলোর সাথে। সো এটার
ইনপুট আউটপুটের সিস্টেম আছে এন্ড প্লাস এটার মেমোরিও আছে, সো এটা একটা মাইক্রোকন্ট্রোলার। মেমোরি নিয়ে আপনারা জানবেন এই ল্যাবে। ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলি, যেটা হচ্ছে আপনারা কি জানেন এক বাইট মানে কি, এক বিট মানে কি? কেউ বলতে পারবে এক বিট মানে কি? স্লাইডের হেল্প নিতে পারেন। জাস্ট একটা বিট রাখতে পারবে 0 আর 1। হ্যাঁ, এটা কে বললেন? 67। 57। আচ্ছা, তো এক বিট হচ্ছে আমার মেমোরি ক্যালকুলেট করার একটা ইউনিট বলতে পারেন। সো এটা হলো স্মলেস্ট ইউনিট একটা বিট। একটা বিট হচ্ছে জাস্ট বাইনারিতে একটা নাম্বার রাখতে পারবে, সেটা আইদার 0 অর 1। এখন এক বাইট হচ্ছে আমাদের 8 বিট, ঠিক আছে? এক ওয়ার্ড কত বিট এটা কেউ বলতে পারবেন? ওয়ান ওয়ার্ড এক এক কম্পিউটারে স্যার এক এক রকম। কম্পিউটারে এক এক রকম। এটাও আমি জানতাম যে আর্কিটেকচার অনুযায়ী এক ওয়ার্ড 32 বিট হয় কয়েক জায়গায়, কিন্তু যেহেতু আমরা 8086 শিখতেছি সেহেতু আমরা শিখবো এক ওয়ার্ড হলো 16 বিট। বাট এটা আমরা এখনই চেক করি। আসলে এক এক কম্পিউটারে এক এক রকম না, মানে ওয়ার্ডটা আপনারা যদি সার্চ করে দেখেন সব সময় 16 বিট। ওয়ান ওয়ার্ড সব সময় অলওয়েজ 2 বাইটস, ঠিক আছে? সো এই কথাটা আমি রিট্রাক্ট করলাম যে এক এক কম্পিউটার এক এক রকম না। ওয়ান ওয়ার্ড সব সময় 2 বাইট। তাহলে ডাবল ওয়ার্ড সমান কত হবে? 32 bits। 4 বাইট। কে বললো 30? জি স্যার 4 bytes স্যার 32 bits। 32 বিট। ঠিক আছে, ডাবল ওয়ার্ড সমান 32 বিট। ওয়ান নিবেল সমান কতটুকু আপনারা জানেন? ওয়ান নিবেল সমান 4 বিট। আর কোয়াড ওয়ার্ড সমান হচ্ছে 64 বিট। এটা লাগবে না, তা আপনারা জেনে রাখুন। এখন এটা আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং জিনিস লাগতে পারে যে আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আপনাকে বলে আপনাকে 1 Mbps দিচ্ছে, কিন্তু স্পিড দেখেন কম। এটার কি রিজন বলতে পারবেন? যে আপনি তো 1000 Mbps পাচ্ছেন না যখন ডাউনলোড হচ্ছে। স্যার একটা হচ্ছে বড় হাতের এমবিপিএস আর যেটা আমরা পাই স্যার একটা হচ্ছে মেগা বিট আর একটা হচ্ছে মেগা বাইট, এই কারণে স্যার 100 কিলো বাইটে হয় স্যার কনভার্ট করলে। 40 and 54 at 40 and 54 ভালো একটা জিনিস শেয়ার করেছেন আমাদের সাথে, যে অ্যাকুরেটলি হচ্ছে 130 কিলোবাইটের মতো হয়। 130 কিলোবাইট মতো হয়। তো হ্যাঁ জি স্যার। এটা দেখেন, ওরা বলতেছে আমাদের 1000
বাইটস পার সেকেন্ড দেয়, কিন্তু আসলে ওরা বিটস পার সেকেন্ড দেয়। ছোট বি হলো বিটস, ঠিক আছে? আর এই আমরা যখন কম্পিউটারে ডাউনলোড করি তখন কিন্তু ডাউনলোড আমাদের বিপিএস দেখায়, মানে সো এই 1000 কে আমার 8 দিয়ে ডিভাইড করতে হয়, যেটা হচ্ছে 57 বললো যে 54 স্যার। 54। সো কিলোবাইট, কিলো বিপিএস, আর এখানে কে বিপিএস। এর জন্য আপনারা কম স্পিড পান। সো আপনারা যদি 10 এমবিপিএস একটা লাইন নেন, আপনারা স্পিড পাবেন 1.3 এমবিপিএস। বুঝেছেন? সো ওরা আমার এখন কি ক্লিয়ার? কথা আটকে আসতেছে স্যার। এখন আটকাচ্ছে না, এখন ক্লিয়ার? এখন ঠিক আছে স্যার। আচ্ছা, সো আমরা যদি 10 এমবিপিএস নেই, ছোট বিপিএস, আমরা স্পিড পাবো এই 1.3 এমবিপিএস এর। আমরা নেক্সট যাই। র্যাম এন্ড রম নিয়ে কেউ কিছু বলতে পারবেন? র্যাম কি, রম কি? র্যাম হলো স্যার ভোলাটাইল মেমোরি, মানে স্যার ও যদি পিসি একবার অফ করে দেওয়া হয় তাহলে সে মানে তার মধ্যে যা স্টোর করে রাখা হয়েছিল পিসি অন রাখা অবস্থায় ততটুকু সময়ের ডাটাগুলো সেভ করে রাখা হয়। রম হলো স্যার রম স্যার একটা ইলেকট্রনিক স্টোরেজ স্যার, যেখানে স্যার মেমোরি স্যার মানে মানে অনলি মেমোরিটা রিড করা যায় স্যার, কোনো কিছু স্টোরেজ করা যায়। হ্যাঁ, সো রম হচ্ছে এমন একটা মেমোরি যেটা হচ্ছে রিডেবল অনলি, মানে ওখানে কিছু ডেটা আছে, ওটা চেঞ্জ করা যাবে না, ওটা জাস্ট রিড করা যাবে। সো আপনারা জানেন যে আমরা এরকম র্যাম কিনি, 8 জিবি র্যাম কিনি বা 4 জিবি র্যাম কিনি, বিভিন্ন কোম্পানির হয়, যেমন এপাসার বা জি স্কিলস। সো এগুলো হচ্ছে আমাদের র্যাম, যেটা আমরা আমাদের মাদারবোর্ডের সাথে কানেক্ট করি। র্যাম এন্ড রম, রম হচ্ছে রম আমাদের মাদারবোর্ডের সাথে বিল্ট ইন থাকতে পারে, যেখানে হলো বায়োস ইনফরমেশন আছে। এখন বায়োস ইনফরমেশন তো আমরা নরমালি চেঞ্জ করি না, সো জাস্ট রিড করা লাগে, যেটা নরমালি আমরা চেঞ্জ করি না। সো যে কোনো এমবেডেড ডিভাইসেসে ফার্মওয়্যারটা যেখানে থাকে, যেখানে স্টোর হয়ে থাকে, নরমালি সেটা রমে স্টোর হয়ে থাকে, কারণ ফার্মওয়্যার ইনফরমেশন আমরা নরমালি চেঞ্জ করি না, বাট স্টিল রমও চেঞ্জ করা যায়, কিন্তু আমরা নরমালি করি না। ঠিক আছে? সো কেউ কি বলতে পারবেন যে রম কোথায় ইউজ হয়? আমি একটু আগে যেটা বললাম জাস্ট রিপিট করতে পারবেন? স্যার বায়োসে। বায়োসে, মানে বায়োসের ইনফরমেশনটা রমে স্টোর থাকে। থ্যাংক ইউ রিয়াক্ট ফর। এখন এই বাস, বাস কি জিনিস এটা দেখতে আমরা হচ্ছে আমাদের বইটা খুলি, মানে আমাদের যে বুকটা দেওয়া আছে, রেফারেন্স বুক, তো এখান থেকে হচ্ছে চ্যাপ্টার 1 শুরু। চ্যাপ্টার 1 এ দেখেন বিট, ওয়ার্ড, বাইট সবকিছু আছে, এন্ড এখানে দেখেন র্যাম রম নিয়ে আলোচনা করা আছে। সো এন্টায়ার লেকচার আপনারা বইয়ে পাবেন। And কেউ কি বাস এক্সপ্লেইন করতে পারবেন বাস কি?
বাস হচ্ছে এই বই থেকে যদি দেখেন a set of স্যার ডাটা ট্রান্সফার করার ওয়ে আর কি, রাস্তা, মানে এক কথায় আমাদের রিয়েল লাইফে যেরকম বাস সেরকম আর কি ডাটা ট্রান্সফারের জন্য আর কি কম্পিউটারে বাস সিস্টেম থাকে, তারা ডাটা ট্রান্সফার করে। হ্যাঁ, সুষময় আপনি ঠিক বলেছেন যে এটা হলো ডাটা ট্রান্সফারের একটা ওয়ে। সো a set of wires, যেটা আমরা তিনটা কম্পোনেন্ট শিখেছি। কেউ কি বলতে পারবেন যে মাইক্রো কম্পিউটারের তিনটা কম্পোনেন্ট কি কি? আমার মনে আছে? স্যার মেমোরি, আইও, প্রসেসর। 54 বলেছেন, মেমোরি, আইও এন্ড প্রসেসর। তো এই তিনটা যে জিনিস আছে, এই সিপিইউ, মেমোরি এন্ড আইও, সিপিইউটা আমাদের প্রসেসর, এই তিনটার মধ্যে কমিউনিকেশনের জন্য যে সেট অফ ওয়্যার বা কানেকশন ইউজ করা হয় তাকেই বাস বলে। ঠিক আছে? সো বাস ইজ আ সেট অফ ওয়্যারস অর কানেকশনস that is used to communicate between the different components. And তিন ধরনের বাস আছে আমাদের, যেটা হচ্ছে অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। এই ডায়াগ্রাম থেকে ক্লিয়ার হবে। তো এই ডায়াগ্রামে দেখেন অ্যাড্রেস বাসটা আমাদের সিপিইউ থেকে মেমোরিতে আসতেছে। সো আমরা বলতে পারি যে এটা হলো আমাদের ইউনিডিরেকশনাল। কিন্তু এই যে ডেটা বাসটা আছে, এটা হলো আমাদের মেমোরি থেকে সিপিইউ তে যাচ্ছে, মেমোরি থেকে আইও তে যাচ্ছে। সো এটা বাই ডিরেকশনাল। এন্ড কন্ট্রোল বাস আমাদের ইউনিও হতে পারে, বাইও হতে পারে। কারণ অনেক প্রসেসরে শুধু কন্ট্রোল, মানে প্রসেসর কন্ট্রোল করে মেমোরি আর আইওকে। মেমোরি কোনো কন্ট্রোল সিগন্যাল পাঠায় না প্রসেসরের কাছে। বাট অনেক প্রসেসরে আবার বাই ডিরেকশনালও হতে পারে, যে মেমোরি আর সিপিইউ কে কন্ট্রোল সিগন্যাল পাঠায়। কন্ট্রোল বাসটা ইউনি বা বাই হতে পারে, কিন্তু অ্যাড্রেস বাসটা সবসময় ইউনিডিরেকশনাল। একটু ক্লিয়ার? স্যার একটু আরেকবার বলুন। ইউনিডিরেকশনাল, বাই ডিরেকশনাল আরেকবার একটু। আমার প্রসেসর যদি কোনো একটা পার্টিকুলার লোকেশনের ভ্যালু চায়, হ্যাঁ, এই 100 নাম্বার মেমোরি লোকেশনের ভ্যালুটা আমার প্রসেসর চাচ্ছে, তাহলে প্রসেসর একটা অ্যাড্রেস বাসের থ্রুতে সিগন্যাল পাঠায় যে আমাকে 100 নাম্বার লোকেশনের ভ্যালুটা দাও। তখন মেমোরি এই ডেটা বাসের থ্রুতে ভ্যালুটা পাঠিয়ে দেয়। বা প্রসেসর যদি বলে যে আমার এই 102 নাম্বার লোকেশনে ভ্যালু, আমার রেজিস্টার নাম্বার AX এর ভ্যালু যদি 5 থাকে, X এর ভ্যালু এই এখানে এডিট করে দিতে। সো তখন অ্যাড্রেসটা যায় যে কত নাম্বার লোকেশনটা এডিট হবে, এন্ড সিপিইউ থেকে AX রেজিস্টার থেকে ডেটাটা মেমোরিতে গিয়ে 102 নাম্বার লোকেশনে আগের ডেটাকে রিপ্লেস করে নতুন ডেটা বসে। সো আমার ডেটা কিন্তু প্রসেসর, মেমোরি একজনের মধ্যে ট্রান্সফার হচ্ছে, কিন্তু অ্যাড্রেসটা শুধু প্রসেসর থেকে মেমোরিতে যাচ্ছে, যে কত নাম্বার অ্যাড্রেসে কাজ করতে হবে। ঠিক আছে? সো অ্যাড্রেস বাসটা একদিকে যায়, একদিকে গেলে ওটা ইউনিডিরেকশনাল, কিন্তু ডেটা বাসটা দুই দিকে যায়। সো ওটা বাই ডিরেকশনাল। এটাই। আশা করি এটা বুঝে গেছে। এখন এটা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে? এই ছবিটা আপনাদের আঁকতে বলা হয়েছে না, এক্স্যাক্টলি এখানে যেভাবে দেওয়া আছে ওভাবে আপনারা আঁকবেন। ঠিক আছে? কোনো এদিক সেদিক করবেন না। দরকার হলে একটু ছোট করে আঁকবেন, এক পেজে যাতে এটা, দরকার হলে আপনার হরাইজন্টাল ভাবেও আঁকতে পারেন, কিন্তু এক পেজে যাতে এটা ফিট ইন করে।
সো এই অর্গানাইজেশনটা আপনাদের বুঝতে হবে। এর আগে আমি জাস্ট এই কথাটা বলি যে আমি আপনাদের যেটা বলেছিলাম যে আমরা 4 GB র্যাম কিনি, যেটা হচ্ছে মাদারবোর্ডের সাথে ইনসার্ট করে দেই। র্যামটা তো এরকম থাকে না, র্যামটা থাকে এরকম, মাদারবোর্ডের সাথে আমরা অ্যাটাচ করে দেই। সো এই র্যামটা হচ্ছে ডি র্যাম এগুলো। এন্ড ডি র্যাম হচ্ছে কস্ট কম, সো দাম তুলনামূলকভাবে এসরাম এর চেয়ে কম, এন্ড এটা একটু স্লোয়ার, এসরাম এর চেয়ে স্লোয়ার। এসরাম হচ্ছে ফাস্টার প্লাস মোর কস্টলি দেন ডি র্যাম। এসরাম কোথায় ইউজ করা হয় কেউ জানেন? স্যার ক্যাশ মেমোরি। হ্যাঁ, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ মেমোরিতে আমরা এসরাম ইউজ করি। ক্যাশ মেমোরিটা কই থাকে কেউ জানেন? স্যার প্রসেসরের কাছে। 65 আপনি খুব ভালোভাবে বলেছেন যে প্রসেসরে হলো আমাদের ক্যাশ মেমোরি থাকে। প্রসেসরেও থাকতে পারে, মাদারবোর্ডেও থাকতে পারে, দুইটাতেও থাকতে পারে, এটা ডিপেন্ড করে প্রসেসরের উপর বা মাদারবোর্ডের উপর। সো এখানে দেখতেছেন আপনারা যে ইন্টারনাল ক্যাশ মেমোরি আছে যেটা প্রসেসরে, সেকেন্ড লেভেল স্লোয়ার বাট লার্জার ইন সাইজ এক্সটার্নাল ক্যাশও থাকতে পারে মাদারবোর্ডে। সো আপনাদের ক্যাশ থাকতে পারে প্রসেসরে বা মাদারবোর্ডে। এন্ড এটা আমাদের যে র্যাম আছে এটা হচ্ছে ফাস্টার কিন্তু কস্ট বেশি। সো এটার সাইজ খুবই ছোট হয়, এখানে অনেক কম জিনিস রাখা যায়। সো ক্যাশ কি কেন ইউজ হয়, কি কাজে ইউজ হয় কেউ বলতে পারবেন? স্যার ফ্রিকোয়েন্ট যে ডাটাগুলো এভারেজ অ্যাক্সেস করা লাগে স্যার এভারেজ সেগুলো ক্যাশ টাইমটা মেমোরিতে কমানোর প্রসেসর জন্য সেভ করে রাখে, আচ্ছা, যাতে স্যার 13 আপনি এগুলো বলেন। খুব তাড়াতাড়ি রিট্রিভ করা যায়। 13 আপনি আগে বলেন। দুবাই এভারেজ টাইমটা কমানোর জন্য স্যার, ডাটা ট্রান্সফারের জন্য স্যার, মানে অ্যাক্সেস মানে মেইন মেমোরি স্যার ডাটা অ্যাক্সেসের জন্য যে এভারেজ টাইমটা ওটা স্যার রিডিউস করার জন্য স্যার। 13 ঠিক বলেছেন। এন্ড নিবিড় আপনি আপনার আনসারটা বলেন। স্যার আমি বললাম স্যার যে যে ডাটাগুলো স্যার ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করার দরকার হয় আর কি প্রসেসরের জন্য সিপিইউর, সেগুলো ও স্যার ক্যাশ মেমোরিতে রেখে দেয় যাতে স্যার খুব ফাস্ট এগুলো রিট্রিভ করা যায় আর কি, এগুলোর জন্য যাতে ওয়েট করতে না হয়। নিবিড় আপনি পারফেক্ট ভাবে বলেছেন যে যেই যেই যে ডেটা বারবার ইউজ হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আপনার র্যাম, মেইন মেমোরি তো আপনার র্যাম, আপনারা জানেন। এই র্যাম থেকে আমার প্রসেসরে ভ্যালু আসে এন্ড আমরা ইউজ করি। বাট মনে করেন একটা ভ্যালু আপনার বারবার ইউজ করা লাগতেছে, যেমন পাইয়ের ভ্যালু। মনে করেন পাইয়ের ভ্যালু কম্পিউটারটা বারবার ইউজ করছে, পাইয়ের ভ্যালু বারবার র্যাম থেকে অ্যাক্সেস করাচ্ছে, এটা যদি ও ক্যাশে রেখে দেয় পাইয়ের ভ্যালুটা, দেন বারবার অ্যাক্সেস করলে টাইমটা কম লাগতেছে। সো এই কারণে ফ্রিকোয়েন্টলি ইউজ ভ্যালুগুলো আমরা ক্যাশে স্টোর করে রাখি। মানে এটা কম্পিউটার নিজেই করে, এটা অপারেটিং সিস্টেম এটা মেইন হ্যান্ডেল করে। সো এই জিনিসটা ক্যাশ কেন ইউজ হয় যদি আপনাদের জিজ্ঞেস করে, আপনারা বলতে পারবেন যে ফ্রিকোয়েন্টলি ইউজ ভ্যালুগুলো ক্যাশে রেখে দেই, ক্যাশের কস্ট বেশি, ক্যাশে এসরাম ইউজ করা হয়। সো এই জিনিসগুলো। একটা কোশ্চেন যেখানে হচ্ছে আপনার অ্যাড্রেস বাসের সাইজ যদি 20 বিট হয়, অ্যাড্রেস বাসের সাইজ যদি 20 বিট হয়, তাহলে আপনি কতগুলো ডিফারেন্ট লোকেশন, হাইয়েস্ট কতগুলো লোকেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন এই অ্যাড্রেস বাস দিয়ে? এটা যদি অ্যাড্রেস বাসের সাইজ হয়, আপনি কতগুলো হাইয়েস্ট লোকেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন? এটার অ্যানসারটা বলতে পারবেন?
কত ডিফারেন্ট টাইপ অফ লোকেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি এই সাইজের আপনার অ্যাড্রেস বার হয়? 5টা 2 to the power 20 স্যার 2 to the power 20 60 আপনি ঠিকভাবে বলেছেন যে 2 to the power 20 টা 2 to the power 20 টা লোকেশন আমি পয়েন্ট করতে পারবো এই বাস দিয়ে, ঠিক আছে? 8086 এর অ্যাড্রেস বাস এর সাইজ হলো 20 বিট এন্ড এই নাম্বারটাকে আপনি যদি মেগাবাইটে নিয়ে যান, মেগাবাইট আপনি জানেন 10 to the power 6 মানে 1 মেগাবাইট সমান 10 to the power 6, এই 1 মেগাবাইট মেমরি হাইয়েস্ট অ্যাক্সেস করতে পারবেন। এখন আমরা কম্পিউটারের 8086 এর অর্গানাইজেশন নিয়ে জানবো। সো এটা আপনাদের অ্যাসাইনমেন্টে আছে, ডায়াগ্রামটা ড্র করা। আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে আপনারা ডায়াগ্রামটা বুঝতে পারবেন যে সিপিইউ হলো মেমোরিতে প্রোগ্রাম থাকে এন্ড সেগুলো এক্সিকিউট করে এন্ড যে ইনস্ট্রাকশন গুলা আমাদের প্রসেসর এক্সিকিউট করে সেগুলো একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন সেটের উপর নির্ভর করে। প্রত্যেক সিপিইউর জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন সেট আছে। আপনাদের কম্পিউটার আর্কিটেকচারে কোন আর্কিটেকচারটা দেখানো হচ্ছে? 8086 এর আর্কিটেকচারটা নাকি অন্য কোনো আর্কিটেকচার দেখানো হচ্ছে? মিপস কেউ বলতে পারবেন নাকি এখনো আসে নাই ইনস্ট্রাকশন সেটে? আসে নাই এখনো। সো আমরা যে ইনস্ট্রাকশন সেটটা শিখবো সেটা হচ্ছে 8086 স্পেসিফিক। আপনারা যদি ইন্টেল i7 এর কোডটা অ্যাসেম্বলি কোডটা জানতে চান, ওটার অ্যাসেম্বলি কোডটাও ডিফারেন্ট, মানে ইনস্ট্রাকশন সেটটা ডিফারেন্ট, ওটার কোডটা ডিফারেন্ট। বাট 8086 প্রসেসরে মেইন দুইটা কম্পোনেন্ট আছে, সো এটা আপনারা খেয়াল রাখেন যে এই 8086 মাইক্রোপ্রসেসরে কয়টা কম্পোনেন্ট আছে? দুইটা, যেটা এক্সিকিউশন ইউনিট এন্ড বাস ইন্টারফেস ইউনিট বা বিআইইউ। এন্ড তার ইন্টারনাল বাসের থ্রুতে কানেক্টেড। যখন এক্সিকিউশন ইউনিটে একটা ইনস্ট্রাকশন রান হয় তখন বাস ইন্টারফেস ইউনিটের নেক্সট 6 বাইট ইনস্ট্রাকশন কিউতে স্টোর থাকে, সো এটাকে প্রিফেচ বলে। এখন কেউ যদি আপনাকে 8086 এর ইনস্ট্রাকশন প্রিফেচ কি এটা কোশ্চেন করে, তাহলে আপনারা বলতে পারবেন যে 6 বাইট নেক্সট ইনস্ট্রাকশনের 6 বাইট ইনস্ট্রাকশন কিউতে থাকে না, এটাকে প্রিফেচ বলে। বাট এখানে আপনার ডেসক্রিপশন পড়লে তো ক্লিয়ার হবে না, সো আপনাদের ডায়াগ্রামের সাথে রিলেট করে দেখতে হবে। ডায়াগ্রামটা বের করুন। এর আগে আপনারা জেনে যান যে এক্সিকিউশন ইউনিটে এএলইউ থাকে বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটার জন্য রেজিস্টার থাকে। মানে এক্সিকিউশন ইউনিটে আমাদের 8টা রেজিস্টার আছে, যেগুলো এটা কিছু ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগের জন্য আলাদা একটা লেকচারই আছে, সো আপনারা এটা নিয়ে জানতে পারবেন। এক্সিকিউশন ইউনিট এন্ড মেমরি আইওর জন্য কমিউনিকেট করতে এই বাস ইন্টারফেস ইউনিটটা ফ্যাসিলিটেট করে কমিউনিকেশন। এটা 3 ধরনের বাস আছে আপনারা জানেন, অ্যাড্রেস, ডেটা এন্ড কন্ট্রোল, এন্ড এই সিগন্যালগুলো বাসের থ্রুতেই ট্রান্সফার হয়। এখানেও কিছু রেজিস্টার আছে যেটা হচ্ছে CSDS, ESSS, এগুলো আছে কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট,
ইনস্ট্রাকশন পয়েন্টার, এক্সট্রা সেগমেন্ট, এগুলো নিয়ে আলাদা লেকচার আছে, সো এগুলো নিয়েও আপনারা ডিটেইলস জানতে পারবেন। নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে ওটা আইপি তে স্টোর থাকে বা ইনস্ট্রাকশন পয়েন্টারে স্টোর থাকে। এখন যদি আমরা ডায়াগ্রামটা বের করি আপনাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। তো এখানে দেখেন আমাদের টোটাল 8টা রেজিস্টার, ঠিক আছে, এক্সিকিউশন ইউনিটে। এন্ড এই ভাগ দুই ভাগ হলো বাস ইউনিট, ইন্টারফেস ইউনিট এন্ড এক্সিকিউশন ইউনিটকে আলাদা করে রেখেছে। ইন্টারনাল বাসের থ্রুতে এরা কানেক্টেড। এখানে বাস ইন্টারফেস ইউনিটের রেজিস্টার গুলো আছে। এর মনে করেন আমাদের কিছু কমান্ড দেওয়া আছে যে add ax, bx, এটা একটা কমান্ড। move 5, bx, এটা আরেকটা কমান্ড। সো একটা করে কমান্ড আমার র‍্যামে থাকে। সো র‍্যামে এই কমান্ড কই থাকে ওটার জন্য আলাদা একটা সেগমেন্টই আছে, যেটা হলো কোড সেগমেন্ট, ঠিক আছে। সো কোডের জন্য আলাদা জায়গা, মেমোরির জন্য আলাদা জায়গা, স্ট্যাকের জন্য আলাদা জায়গা। সো এই জিনিসগুলো আমরা আরো ডিটেইলে পরে জানবো, বাট ইনিশিয়ালি আপনারা জেনে থাকেন যে এই র‍্যামের মধ্যেই এই ইনস্ট্রাকশন গুলা আছে সিরিয়াল বাই কোড সেগমেন্টের মধ্যে। এন্ড এই ইনস্ট্রাকশনটা ফেচ হয় র‍্যাম থেকে, যখন ফেচ হয়ে এখানে যখন রান হতে থাকে, ইনস্ট্রাকশন যখন এই এক্সিকিউশন ইউনিটে রান হতে থাকে, তখন পরের ইনস্ট্রাকশন, এটা 1, এটা 2, 2 নম্বর ইনস্ট্রাকশনটা আমার এই কিউতে ওয়েট করে। যেহেতু এটা 6 বাইট, সো এখানে দেখেন 6টা ভাগ করা আছে ইনস্ট্রাকশন কিউতে। যখনই আমার এই ইনস্ট্রাকশনটা শেষ হবে, তখন কিউ থেকে নেক্সট ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন ইউনিটে এসে ডিকোড হবে। ডিকোড মানে হচ্ছে ভাগ হওয়া। যেমন কম্পিউটার তো এই কোড বুঝে না, কম্পিউটার বুঝে হলো বাইনারি। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আমরা যে কারণে করি, কারণ এটাকে ইজিলি বাইনারিতে পরিবর্তন করা যায়। যে মুভের আলাদা একটা বাইনারি নাম্বার আছে মুভের জন্য, যেটা সব সময় মুভের জন্য সেম থাকবে। bx একটা রেজিস্টার, সো টোটাল যদি আমার 32টা রেজিস্টার থাকে, তাহলে আমার b এর জন্য একটা আলাদা একটা নাম্বার আছে, b এর জন্য একটা নাম্বার আছে, a এর জন্য একটা নাম্বার আছে। সো যে কোনো ইনস্ট্রাকশনকে ডিকোড করা হচ্ছে ওই বাইনারিতে নিয়ে যাওয়া, ঠিক আছে। ডিকোড করে ইনস্ট্রাকশনটা বুঝবে আমাদের এক্সিকিউশন ইউনিট, এন্ড সেই অনুযায়ী কাজ করবে। তো যখন একটা কাজ হতে থাকে, তখন আরেকটা কাজ ইনস্ট্রাকশন কিউতে ওয়েট করে। এন্ড এখানেই মানে এটুক মোটামুটি আইডিয়া পাচ্ছেন কিভাবে কাজ করে। জি স্যার। তো এইটুক যদি বুঝে থাকেন, তাহলে আমি আপনাদের অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেনটা ওটা একটু এক্সপ্লেইন করব। কপি অফ ভ্যালুজ অফ এক্স আমি একটা মেমোরি লোকেশনে পাঠাতে চাই। সো ইনিশিয়ালি আমাদের র‍্যাম আছে, র‍্যাম থেকে এই ইনস্ট্রাকশনটা ফেচ হয়ে আমাদের এই বাসের থ্রুতে আমাদের এক্সিকিউশন ইউনিটে আসে, ঠিক আছে। আগে ফেচ হয়, এক্সিকিউশন ইউনিটে আসে, এখানে এসে এই ইনস্ট্রাকশনটা ডিকোড হয় মানে এটা বাইনারিতে চলে যায়, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস বাইনারিতে চলে যায়, প্রত্যেকটার একটা বাইনারি ভ্যালু আছে, 100 বাইনারি। মুভের আলাদা করে একটা বাইনারি নাম্বার আছে, এটাকে বলে অপকোড। অপকোড মানে কি করতে হবে মেইনলি, যে আমার কি অপকোড অনেক রকম আছে, অ্যাড,
subtraction, multiplication, division, or operation, XOR operation, সবকিছুই আমাদের LU তে হয়। এই অপকোড দিয়ে স্পেসিফাই করে যে কোন অপারেশনটা হবে। এখন মুভ, যেটা মুভে LU তে কোনো কাজ নাই, ঠিক আছে, LU তে কোনো কাজ হয় না, কিন্তু x এর ভ্যালুটা এই ইন্টারনাল বাসের থ্রুতে এইদিকে এসে পড়ে, এন্ড এটা থ্রুতেই যায়, কারণ আপনারা তো দেখতেছেন আর কোনো জায়গা নেই যাওয়ার, এই দিক দিয়েই যেতে হবে। সো এখান দিয়েই আমাদের x এর ভ্যালুটা আমাদের র্যামে চলে যায় এই বাসের থ্রুতে 100 নাম্বার লোকেশনে। এটা মনে করেন 100 নাম্বার লোকেশন, এটা হলো 101 নাম্বার লোকেশন। 100 নাম্বার লোকেশনে মনে করেন আগে 0 ছিল, 0টা কেটে x এর ভ্যালু যদি 7 থাকে তাহলে এই 7টা বসে। সো মেইন কথা হচ্ছে ডেটা মুভমেন্ট হয়, ঠিক আছে, ডেটা মুভমেন্ট হয়। এইভাবে হলো এই যে ইনস্ট্রাকশন আছে না, এই ইনস্ট্রাকশনটা কাজ করে। এটা হলো অপকোড, এই পাশে হচ্ছে অপারেন্ড, মানে কোনগুলার মধ্যে কাজ হয়। এটা হলো কি কাজ হয়, এটা হলো কোনগুলার মধ্যে কাজ হয়। সো 8086 এ হাইয়েস্ট 2টা অপারেন্ড থাকে, 0 থেকে 2টা অপারেন্ড থাকবে, 2টার বেশি থাকবে না। এটাই 8086 এর আর্কিটেকচার। অন্য আরো প্রসেসর আছে, যেমন মিপস আর্কিটেকচারে 3টা অপারেন্ড থাকে। হ্যাঁ, এন্ড সো প্রত্যেকটা প্রসেসরের আর্কিটেকচার ডিফারেন্ট এন্ড অ্যাসেম্বলি কোডও ডিফারেন্ট, বাট 8086 সবগুলা কম্পিউটারের কিন্তু কোড আবার সেম। সো আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আপনারা একটা ব্রিফ ধারণা পেলেন, এন্ড মানে আপনাদের অ্যাসাইনমেন্টে মেইনলি বলা আছে যে এই জিনিসে কি হয়, ঠিক আছে, এই জিনিসে কি হয়। এন্ড আমি আপনাদের ছোট করে এক্সপ্লেইন করে দিয়েছি। আপনারা ফার্দার বই পড়বেন এন্ড অনলাইন রিসোর্স দেখে আপনারা অ্যাসাইনমেন্টটা করবেন। অ্যাসাইনমেন্টটা ব্রড কোয়েশ্চেন টাইপের, বাট মেইন আইডিয়া হলো ডেটা মুভমেন্ট হয়, এন্ড আপনাদের হচ্ছে সাথে একটা ডায়াগ্রাম এঁকে, আমি যেরকম একটা ছোট ডায়াগ্রাম এঁকে নিয়েছি যে এরকম র্যাম আছে, র্যামের সাথে থ্রুতে যায়, এভাবে এখানে আসে। আপনারা এরকম একটা ছোট ডায়াগ্রাম নিজের মতো এঁকে নিতে পারেন বোঝানোর জন্য কি হয়। তো আপনাদের অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন নিয়ে ক্লিয়ার আপনারা? জি স্যার। জি স্যার। সো অ্যাসাইনমেন্ট কিন্তু আপনারা 10:30টার আগে সাবমিট করবেন, কারণ ল্যাবেই কিন্তু আমি আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা স্ক্রিন শেয়ার করে চেক করাবেন। সো এটা, সো এখানে আপনারা ডিটেইলস আছে, ডিটেইলস পড়তে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন ছোট করে বলা আছে যে ফেচ সাইকেলে কি হয়, এক্সিকিউশন সাইকেলে কি হয়, কিন্তু আমি কিন্তু চাচ্ছি যে আমি যেটা চাচ্ছি যে আপনারা কিন্তু ডিসক্রাইব করবেন যে পার্টিকুলার কোড যেটা আপনাদের বলা আছে ওটার জন্য কি হয়। সো আমি একটা ডেসক্রিপশন দিয়েছি, সাথে আপনারা আরো রিসার্চ করবেন এটা নিয়ে যে কি হয় অ্যাকচুয়ালি, স্যার ওইটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন। সো আইও পোর্টের থ্রুতে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসেস গুলো কানেক্টেড থাকে, এন্ড বিভিন্ন রকম আইও ডিভাইস আছে। সিরিয়াল আইও পোর্ট দুই ভাগে ভাগ করা যায়, যে সিরিয়াল পোর্ট এন্ড প্যারালাল পোর্ট। সিরিয়াল পোর্ট হলো স্লো ডিভাইস গুলোর জন্য, যেগুলো হলো আস্তে আস্তে ডেটা ট্রান্সফার করে। যেমন আমাদের মাউস কি বেশি ডেটা ট্রান্সফার করে? মানে সেকেন্ডে তো আমার 1 বিট পার সেকেন্ড, সেকেন্ডে না ন্যানো সেকেন্ডে মনে করেন 1 বিট পার সেকেন্ড হলো, পার ন্যানো সেকেন্ড হলে তো বেশি সমস্যা হয় না। কম্পিউটারের অপারেশন মেইনলি ন্যানো সেকেন্ডেই কাউন্ট করা হয়, কম্পিউটার অনেক ফাস্ট কাজ করে। সো সিরিয়াল পোর্টের এক্সাম্পল হতে পারে মাউস,
keyboard and old printer, ঠিক আছে? পুরানো যুগের প্রিন্টার যেগুলো জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করতো, সেগুলো সিগন্যাল বেশি পাঠানো লাগে না। সো 1 বিট এট আ টাইম, মানে এই স্পিডেই কাজ হয়ে যায়। কিন্তু প্যারালাল পোর্ট হলো বেশি বিট পার এট আ টাইম ট্রান্সফার করে। সো 8 বিট এট আ টাইম এন্ড 16 বিট এট আ টাইম, সো আরো বেশিও করতে পারে। এটাকে আমরা প্যারালাল পোর্ট বলবো। সো আপনারা তো কোশ্চেন করে বলতে পারবেন সিরিয়াল পোর্ট এন্ড প্যারালাল পোর্ট দুইটা ডিফারেন্স কি, এন্ড সিরিয়াল পোর্টে কোনগুলো ইউজ করা হয়। প্যারালাল পোর্টে যেমন মনিটরে ইনফরমেশন তো অনেক পাঠানো লাগে, প্রতি সেকেন্ডে আপনাদের ডিসপ্লে করা লাগতেছে, প্রত্যেক সেকেন্ডে আপনাদের ডিসপ্লে চেঞ্জ হচ্ছে। সো এখানে এট আ টাইম অনেক ডেটা ট্রান্সফার করা লাগে। সো মনিটর একটা ডিভাইস, তারপরে যে ডিস্ক ড্রাইভ যেমন হার্ড ডিস্ক আপনারা বলতে পারেন, এটা হচ্ছে অনেক ডেটা এট আ টাইম ট্রান্সফার করে। সো এগুলো হলো প্যারালাল পোর্টের এক্সাম্পল, ঠিক আছে? এগুলো হলো সিরিয়াল পোর্টের এক্সাম্পল। ম্যাগনেটিক ডিস্ক দিয়ে পার্মানেন্ট স্টোরেজ ইউজ করা হয়, এন্ড ম্যাগনেটিক ডিস্ককে আমরা এই বই অনুযায়ী বা এই কোর্স অনুযায়ী আমরা আইও ডিভাইস হিসেবে কাউন্ট করব। কারণ হার্ড ডিস্ক আছে না, এটা কিন্তু প্রাইমারি মেমোরি না, এটা সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? সো যেহেতু সেকেন্ডারি মেমোরি, আমাদের প্রসেসরের সাথে কিন্তু আমাদের র্যামের ডাইরেক্ট কানেকশন। কিন্তু আমাদের যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক থেকে ডেটা র্যামে আসে, দেন প্রসেসর আর র্যামের মাঝখানে কাজ হয়, কিন্তু ডাইরেক্ট কিন্তু হার্ড ডিস্ক থেকে আমাদের প্রসেসরে যায় না। সো এটা সেকেন্ডারি যেহেতু ডিভাইস, এর জন্য এটাকে আমরা আইও ডিভাইস হিসেবে কনসিডার করি। আগে ফ্লপি ডিস্ক ইউজ করা হতো, যেটা খুব কম মেমোরি ছিল। এখন হার্ড ডিস্ক ইউজ করা হয়। হার্ড ডিস্কে এই যে ম্যাগনেটিক ডিস্ক গুলো আছে, হচ্ছে অনেক জোরে জোরে ঘুরে। হার্ড ডিস্কে হলো অনেক ম্যাগনেটিক ডিস্ক আছে যেটা অনেক জোরে জোরে ঘুরে, এন্ড একটা সিলেক্টর আছে। সো এই সিলেক্টরটা বিভিন্নভাবে টাচ করে এই ম্যাগনেটিক ডিস্কে এন্ড পোলারাইজ করে। সো নর্থ সাউথ পোল ক্রিয়েট হয়। সো নর্থ সাউথ পোল, এটা বাইনারি 0-1 কে রিপ্রেজেন্ট করে আপনি পার্মানেন্ট ডেটা স্টোর করতে পারেন। বাট আপনারা যদি আরো জানতে চান হার্ড ডিস্ক নিয়ে, আপনারা এটা নিয়ে সার্চ দিতে পারেন, এসএসডি নিয়ে সার্চ দিতে পারেন, বাট দ্যাট ইজ আউটসাইড দ্য স্কোপ অফ দিস কোর্স। আপনারা জাস্ট এতটুকু জানলেই হবে যে ম্যাগনেটিক ডিস্ক দুই রকম আছে, ফ্লপি ডিস্ক এন্ড হার্ড ডিস্ক। কিবোর্ড একটা আউটপুট ডিভাইস, ডিসপ্লে মনিটর আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, ডেইজি হুইল এটা নিয়ে আপনারা জানতে পারেন। সো ডেইজি হুইলটা যদি আমি সার্চ দেই, পুরনো টাইপরাইটারে যেই একটা হুইল থাকতো, হুইলে হচ্ছে এমবেড করা থাকতো লেটার গুলা, এন্ড এই হুইলটা ঘুরে ঘুরে বিভিন্ন লেটার টাইপ হতো। সো ডেইজি হুইল আপনারা বলতে পারেন যে পুরনো টাইপরাইটারে ইউজ করা হতো। ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, এটা হচ্ছে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে ইউজ করা হয়। যেমন এরকম এলইডি থাকে, এলইডি গুলো যখন আপনি প্রোগ্রাম করবেন পার্টিকুলার এলইডি লাইট আপ হবে, সেটা একটা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। অনেক জায়গায় দেখবেন ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দিয়ে ওয়েলকাম লেখা থাকে।
সো এটা একটা আউটপুট ডিভাইস, লেজার প্রিন্টার আউটপুট ডিভাইস। আমি আপনাদের অলরেডি দেখিয়েছি ফেচ এন্ড এক্সিকিউশনে কি হয়, সো এটা আপনার লেকচারেও পাবেন, সো দেখে নেবেন। এটা হলো নতুন টপিক। তো কেউ কি আপনারা বলতে পারবেন যে মেশিং ল্যাঙ্গুয়েজটা কি? মেশিং ল্যাঙ্গুয়েজ স্লাইড থেকে হেল্প নিয়ে বলতে পারবেন। মেশিন শুধু যে ল্যাঙ্গুয়েজ সেটাই মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিং কোন ল্যাঙ্গুয়েজ বুঝে? রোল নাম্বার 40। স্যার বাইনারি 1 আর 0। সো মেশিং শুধু বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে। এটাই হলো মেশিং ল্যাঙ্গুয়েজ, যেটা হলো আমাদের বাইনারি। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি কেউ বলতে পারবে? আচ্ছা, এখান থেকে ক্লিয়ার হবে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি এবং এক্সাম্পল সহ কেউ বলতে পারবে? স্যার মানুষের কথার কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন স্যার পাইথন। তারপর স্যার এসকিউএল। সো আমরা ডেভেলপার হিসেবে আমরা সফটওয়্যার যে ডেভেলপ করি, এটার জন্য আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, যেমন জাভা, পাইথন, সি প্লাস প্লাস, এগুলো হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ডায়াগ্রাম দিয়ে কেউ কি বলতে পারবে যে আমাদের কম্পাইলার কি করে? কম্পাইলার স্যার অ্যাসেম্বলিতে নেয়, তারপর অ্যাসেম্বলি থেকে অ্যাসেম্বলার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে নেয় মোস্ট অফ দ্য টাইম। তো অনেক টাইম কম্পাইলার হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো আপনার যদি কেউ জিজ্ঞেস করে কম্পাইলারের কাজ কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। রোল নাম্বার 60 এটাও বলে দিয়েছেন যে অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারিতে কনভার্ট করা মোস্ট অফ দ্য টাইম। সো জাভার কম্পাইলার আছে, সি প্লাস প্লাস এর কম্পাইলার আছে, পাইথনের ইন্টারপ্রেটার আছে। সো ইন্টারপ্রেটার কি কেউ বলতে পারবেন? ইন্টারপ্রেটার স্যার লাইন বাই লাইন এক্সিকিউট করে, আর কম্পাইলার হচ্ছে পুরাটা একটা বাইট মানে একটা অবজেক্ট কোডে বা অ্যাসেম্বলি নেয় এরকম, তারপর পুরাটা আবার এক্সিকিউট করে। সো কম্পাইলার তো পুরোটা একবারে কম্পাইল করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। ইন্টারপ্রেটার যেটা করে যে এক লাইন করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে যায় বা মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। সো এটাই হলো কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটারের ডিফারেন্স। সো আপনি ঠিকই বলেছেন। এন্ড কিছু ল্যাঙ্গুয়েজ ছিল পুরাতন, যেটা হচ্ছে কম্পাইলার ইউজ করে ডিরেক্ট আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যেত, যেমন লিস্প। এটা হচ্ছে ডিরেক্ট কম্পাইলার মেশিন কোডে নিয়ে যেত, মানে বাইনারিতে নিয়ে যেত, বাট এটা অতটা এফিশিয়েন্ট না। দেখা গেছে যে একটা মিডল ল্যাঙ্গুয়েজ থাকলে ওটা বেটার, মানে মোর এফিশিয়েন্টলি কাজ করে। সো এটাই হচ্ছে কম্পাইলার, অ্যাসেম্বলার এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এন্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি আপনাদের বলেছি এক একটা প্রসেসরের জন্য ডিফারেন্ট, ঠিক আছে? প্রত্যেক প্রসেসরের জন্য ডিফারেন্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। আমি আপনাদের যে এক্সাম্পল দিয়েছি 8086 এ অপকোড থাকে এন্ড দুইটা অপারেন্ড থাকে, বাট মিপস এ
অপকোড থাকে এন্ড তিনটা অপারেন্ড থাকে হাইয়েস্ট। এন্ড এগুলো তো লো লেভেল, আপনারা বলতে পারেন যে অনেক পুরনো প্রসেসর, বাট বর্তমান প্রসেসর গুলো অনেক কমপ্লিকেটেড। সো আমাদের লেকচার মোটামুটি শেষ, আমরা ফাইনালি আসি যে আচ্ছা আমরা তো বর্তমান যুগে আছি, তাহলে কেন আমরা বর্তমান কম্পাইলার গুলো, বর্তমান যুগের প্রসেসর গুলো এবং সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলো না শিখে পুরাতন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতে? এটা আপনাদের কোয়েশ্চেন আসতে পারে। তার আগে আপনারা জাস্ট দেখে নেন যে এটা হচ্ছে একটা সি ল্যাঙ্গুয়েজ। এখানে দেখতেছেন যে যেহেতু আমাদের 8086 ল্যাঙ্গুয়েজে একটা অপকোড এন্ড দুইটা অপারেন্ড, সো আমার এই যে এর ভ্যালুটা একটা রেজিস্টারে নিয়ে আসতে হবে, নাহলে আমি কাজ করতে পারবো না। যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে হবে সবকিছু আমার এক্সিকিউশন ইউনিটের রেজিস্টারে নিয়ে আসতে হবে। এন্ড আমি দুইটা একসাথে আনতে পারবো না, সো আমার একটা একটা করে আনতে হবে। সো আমি এর ভ্যালুটা x আনলাম, দেন x এর ভ্যালুর সাথে 5 যোগ করলাম, দেন x এর ভ্যালুটা আমি b তে মুভ করলাম। তো এইভাবে কম্পাইলার আমার ল্যাঙ্গুয়েজকে, আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে? এখান থেকে আমি আপনাদের যদি জিজ্ঞেস করি মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স কি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের, মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্সটা কি এই দুইটার মাঝখানে? অ্যাসেম্বলির ক্ষেত্রে স্যার আমাদের হার্ডওয়্যার সম্পর্কে আইডিয়া থাকতে হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জেনারেলি আমাদের এইসব কোনো আইডিয়া কম থাকলেও চলে অনেক। রোল নাম্বার 16 একটা ভালো কথা বলেছেন, বাট মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের 1-to-1 করেসপন্ডেন্স টু বাইনারি ল্যাঙ্গুয়েজ। মানে আপনার যদি একটা অ্যাসেম্বলি কোড থাকে, এটা যেমন 8086 এর অ্যাসেম্বলি কোড, এন্ড 8086 এর একটা ইনস্ট্রাকশন যদি 16 বিট হয়, আপনি এই ল্যাঙ্গুয়েজকে 16 বিট বাইনারিতে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? এই কমান্ডটাকে আপনি 16 বিট বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। মানে যদি আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পারেন, আপনি বাইনারি ল্যাঙ্গুয়েজ রিড করতে পারবেন। কারণ আপনি জানবেন যে অপকোড হলো ফার্স্ট 6 বিট, মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি যে যদি আপনার অপকোড থাকে ফার্স্ট 6 বিট এন্ড আপনার যে রেজিস্টার থাকে, রেজিস্টার যদি 5 বিট করে নেয়, সো 5 বিট 10 বিট এন্ড অপকোডটা 6 বিট, সো 16 বিট। এইভাবে মানে এটা এক্স্যাক্টলি সেম না। যদি আপনারা দেখতে চান কিভাবে হয় 8086 বাইনারি কনভার্সন, আপনাদের একটা ডায়াগ্রাম দেখাতে পারি। এখানে আপনারা দেখতেছেন এটা 8086 এর না, কিন্তু এটা হচ্ছে একটা মেশিন, এটা হচ্ছে একটা মিপস কোড। ঠিক আছে? আমি আপনাদের যেটা বললাম মিপস কোড।
লিপস কোডে দেখেন 3টা অপারেন্ড আমি যেটা বলেছিলাম, এন্ড এই অ্যাড এর জন্য পার্টিকুলার এই 6 বিট আছে, এই অপারেন্ডটার জন্য আর এইটার জন্য 4 বিট, এই অপারেন্ডটার জন্য আর 5 বিট মানে সো আপনি এন্ড ফাইনালি এটা হচ্ছে শিফট অ্যামাউন্ট এন্ড কোন ফাংশনটা ইউজ হচ্ছে। সো মেইন জিনিসটা হচ্ছে আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যদি পারেন আপনি তাহলে ওটাকে বাইনারিতেও কনভার্ট করে ডাইরেক্ট বাইনারি কোডটাও বলতে পারবেন। মানে আপনার অপকোডটা জাস্ট গুগল করে নিতে হবে যে অ্যাড এর অপকোড কত এন্ড অ্যাড এর ফাংশন কোড কত, ঠিক আছে? এন্ড এই প্রত্যেকটা রেজিস্টারের একটা করে নাম্বার আছে। সো রেজিস্টার নাম্বার আপনাদের একটা লিস্ট থাকবে এন্ড এক এক আর্কিটেকচারের জন্য এই লিস্টটা ডিফারেন্ট, এই কোডটা ডিফারেন্ট, বাট আপনি যেই ডিভাইস ইউজ করবেন সেটার জন্য আপনার কাছে একটা ম্যানুয়াল থাকবে এন্ড আপনি বাইনারিতে কোড রিড করতে পারবেন যদি আপনার ইচ্ছা হয়। সো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, one-to-one correspondence with binary with machine code, বুঝেছেন? মানে আপনি ডাইরেক্ট বাইনারিতে নিয়ে যেতে পারবেন, আপনিই পারবেন নিজে থেকে, কিন্তু সি প্লাস প্লাস এটা পারবেন। সো এর জন্য আমরা শিখবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি বাইনারি মানে কম্পিউটারের কাছাকাছি ল্যাঙ্গুয়েজটা পারি, আমরা এফিশিয়েন্সি বাড়াতে পারি যে কোনো প্রোগ্রামের। আপনারা যখন হাই লেভেলে সফটওয়্যার বানাবেন তখন আপনারা জানবেন যে লো লেভেলে কি হচ্ছে এগুলো, তখন আপনারা ওইভাবে কোড করতে পারবেন যাতে এটা এফিশিয়েন্টলি কাজ করে। আর আপনারা যদি বড় হয়ে ইন্টেল, এএমডি এসব কর্পোরেশনে কাজ করতে চান তখন আপনাদের কম্পিউটার আর্কিটেক্ট হিসেবেও এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, কারণ উপরে থাকে সফটওয়্যার, এরা সফটওয়্যার বানায়, আর নিচে থাকে হার্ডওয়্যার, এরা হার্ডওয়্যার বানায়, সো মাদারবোর্ড বানায়, প্রসেসর বানায়, কিন্তু মাঝখানে এই পার্সন গুলো থাকে যারা হলো কম্পিউটার আর্কিটেক্ট বা কম্পিউটার অর্গানাইজার, যারা এনশিওর করে যে সফটওয়্যার কি এফিশিয়েন্টলি হার্ডওয়্যার কে ইউজ করতেছে বা হার্ডওয়্যার কি এফিশিয়েন্টলি সফটওয়্যার কে ইউজ করতেছে। সো এই ফিল্ডে আপনারা কাজ করতে পারেন, বা আপনারা যদি সফটওয়্যার ফিল্ডেও কাজ করেন আপনার একটা আইডিয়া থাকবে যে আপনার কোড কিভাবে হার্ডওয়্যারে কাজ করতেছে, বা আপনারা যদি হার্ডওয়্যারেও কাজ করেন আপনাদের আইডিয়া থাকবে কিভাবে সফটওয়্যারটা আপনার হার্ডওয়্যারকে ইউজ করতেছে। সো মেইনলি সবার জন্যই আমাদের বেসিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা জানা জরুরি, এর জন্য আমরা শিখব। মানে আজকে ক্লাসটা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। সো এই রেকর্ডিংটা আমি চেষ্টা করব এখনই দিয়ে দিতে, এন্ড আপনাদের এই রেকর্ডিংটাই সব ল্যাবে দিব, যেহেতু এটা লাস্ট রেকর্ড মানে লাস্ট লাইভ ক্লাস, সো এটা অনেক অর্গানাইজড হবে অবশ্যই। এন্ড আপনাদের ওই সফটওয়্যারটাও আমি এখন চেষ্টা করব দিয়ে দেওয়ার। সো গুড লাক, নেক্সট উইক দেখা হচ্ছে। আপনার অ্যাসাইনমেন্ট করে রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।